সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ড। খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় 2 জনের ফাঁসি, 1 জন বেকসুর খালাস। বাসে আগুন দিয়ে বোমা মেরে যারা সফল হয়নি তারাই গুপ্ত হত্যা চালাচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অনিরাপদ করার ষড়যন্ত্র চলছে, গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। নাশকতার আশঙ্কায় গত দুদিনে সারা দেশ থেকে আটক প্রায় 1000। দেশকে যারা অস্থিতিশীল করে তুলছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং 2 মাসেও পুনঃস্থাপন হয়নি মেঘনার ভাঙনে বিলীন হওয়া ভোলার ইলিশা ফেরিঘাট। বিকল্প ঘাট চালু থাকলেও বেড়েছে দূরত্ব আর দুর্ভোগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি রঞ্জন শুভ্র। দেশে বিদেশে ব্যাপক আলোচিত সিলেট ও খুলনায় 2 শিশু হত্যা মামলার রায় ঘোষণা হলো আজ। এতে সিলেটে শিশু রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুল ইসলাম সহ 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনায় 3 আসামির মধ্যে 2 জনের ফাঁসি ও 1 জনকে খালাস দিয়েছেন আদালত। দেশে বিচারের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে এই 2 মামলার রায় দেওয়া হলো। প্রথমেই সিলেটে শিশু রাজন হত্যা মামলার রায় নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেটে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার রায় ঘোষণার পর আসামিরা বের হয়ে যাওয়ার সময় এভাবেই ধিক্কার জানালেন আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া অসংখ্য মানুষ। এর আগে রোববার সকালে রাজন হত্যা মামলার আসামিদের সিলেট মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে স্বজনদের সাথে জড়ো হন উৎসুক জনতা। পরে বেলা 11:30টার দিকে 11 জন আসামির উপস্থিতিতে বিচারক মোহাম্মদ আকবর হোসেন মৃধা মামলার রায় পড়া শুরু করেন। প্রায় 1.5 ঘন্টার রায় পড়া শেষে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল, ময়না চৌকিদার, বাদল ও পাভেলের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্ত 4 আসামির মধ্যে পাভেল এখনো পলাতক রয়েছে। 4 জনকে ফাঁসি মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 4 জনকে লাশ গুম করার অপরাধে 4 জনকে 7 বছর কারাদণ্ড দিয়েছেন, 3 জনকে খালাস দিয়েছেন, 2 জনকে 1 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে ভিডিও রেকর্ড যিনি করেছেন তাকে লাইফ সাজা দিয়েছেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবীরা। ভবিষ্যতে যারা এরূপ অপরাধ করতে চাইবে এটা প্রিভেন্টিভ হিসাবে আমি মনে করি কাজ করবে। এদিকে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন স্বজনরা। দ্রুতভাবে সুন্দরভাবে ফাঁসির রায়টা খুব সকাল কার্যকর করিলেন, ফাঁসিটা শেষ করিলেন, তারপরে আমিও খুশি, আমার বাচ্চার আত্মা খুশি পাইবে। দেশে বিদেশের জনসাধারণকে ধন্যবাদ জানাই, কিন্তু রায় সন্তুষ্ট আমি, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতা। গত 8 জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও এলাকায় শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের 4 মাস পর এ রায় ঘোষণা করা হলো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। অন্যদিকে খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজের বিচারক দিলরুবা সুলতানা রায় ঘোষণা করেন। এছাড়া অপর আসামি বিউটি বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিউটি বেগমকে খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন রাকিবের মা। তবে মাত্র 10 কার্য দিবসে রায় হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আবুল বাশারের ছবিতে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। রোববার দুপুর 12টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় রাকিব হত্যা মামলার 3 আসামিকে। 12:30টা নাগাদ রায় পড়ে শোনান বিচারক দিলরুবা সুলতানা। মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়। এ সময় শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানো হয়। এই রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই ব্যাপারে আমরা মহামান্য হাইকোর্টে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে আমরা আইনগত সহযোগিতা করব। আর এই মামলার রায় পাবার পর আমরা যে আসামিকে খালাস দেওয়া হয়েছে এই ব্যাপারে আমরা রায়ের অবজারভেশন দেখার পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে এই মামলায় বিউটি বেগমকে বেকসুর খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন নিহত রাকিবের মা বাবা। এদের দুজনের ফাঁসিতে আমি সন্তুষ্ট, কিন্তু এই যে বিউটি বেগমের ছেড়ে দিয়েছে আমি তো সন্তুষ্ট না। 11 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত 40 জন সাক্ষীর মধ্যে 38 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এছাড়াও 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয় 3টি আলাদা তারিখে।
মাত্র 11 কার্যদিবসে মামলার রায় দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মাত্র 3 মাসের মধ্যে তদন্ত হয়ে মামলার সাজা হয়ে শেষ করা, এটা আসলে অনেক বড় ব্যাপার। মানে আমরা আসলে সবার সদিচ্ছা থাকলে এটা যে করা যায়, এটাই প্রমাণিত হয়েছে আমাদের এই মামলাটা। এদিকে মামলার রায় নিয়ে অসন্তোষ জানান বিবাদী পক্ষের আইনজীবী। মামলার রায় হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। যে এভিডেন্স আসছে এই মামলায়, তাতে এ ধরনের রায় হওয়ার কথা না। আসামি পক্ষ আপিল করবে এবং উচ্চ আদালত দেখবে বিষয়টা। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় মলদারে কম্প্রেসারের পাইপ দিয়ে শরীরে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় 12 বছরের শিশু রাকিবকে। এ ঘটনায় নিহতের বাবা নূর আলম বাদী হয়ে মিন্টু, শরীফ ও বিউটি বেগমের নামে খুলনা সদর থানায় একটি মামলা করেন। পরে 25 আগস্ট 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে চাঞ্চল্যকর এই 2 হত্যা মামলার রায় দ্রুততম সময়ে প্রকাশ হয় সন্তোষ প্রকাশ করেছেন সিলেট ও খুলনা সাধারণ মানুষ। পরবর্তীতে অপরাধ দমনে এই ধরনের রায় বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। যে সুষ্ঠু বিচার হয়েছে, এ বিচারে আমরা দেশবাসী এবং সিলেটবাসী অত্যন্ত খুশি হয়েছি। রাজন হত্যার বিচার হয়েছে, আমরা খুশি হয়েছি। আমরা আশা করি যে ভবিষ্যতে এরা বহাল থাকবে। স্বল্প সময়ের ভিতরে 3-4 মাসের ভিতরে এইরকম একটা রায় যে হয়ে গেল, এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। রায় খুব ভালো হয়েছে। জিন্দেগি লাগে কোনো পুরুষ জাতি ও ধরনের কাজ করতো না। যে রায়টা হয়েছে, আমরা বাংলাদেশে যত মানুষ আছি, প্রতিটা মানুষ এবং ছেলে মেয়েতে সবাই আনন্দিত। আমরা ফাঁসির রায় কার্যকর থাকে, তাতে খুলনাবাসী সহ সবাই খুশি হবে এবং খুলনার জনগণ একটা আইনের প্রতি একটা আস্থা স্থাপন করতে পারবে বলে আমার বিশ্বাস। সিলেটের শিশু রাজন এবং খুলনার রাকিব হত্যা মামলার রায় বিচার বিভাগের জন্য মাইল ফলক বলে মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। তিনি বলেন, দ্রুত বিচার শেষ হওয়া এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ায় বিচার বিভাগের মর্যাদা সমুন্নত হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন অ্যাটর্নি জেনারেল। বিচার কার্য ঝুলে থাকা, বিশেষ করে ফৌজদারি মামলা ঝুলে থাকা, এটা খুবই দুঃখজনক ব্যাপার। যেখানে কোনো প্রতাপশালী বা বড় লোক কোনো ফৌজদারি মামলা আসামি হয়, সেই মামলাগুলো আগায় না। আদালতও সঠিকভাবে অনুধাবন করে যে রায়টা দিয়েছেন, এটা সত্যি আমাদের বিচার বিভাগের জন্য খুবই উৎসাহজনক এবং বিচার ব্যবস্থার একটা মাইল ফলক হিসেবে থাকবে বলে আমি মনে করি। দেখছেন বাংলা সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে অনিরাপদ প্রমাণ করে ইরাক, আফগানিস্তান, সিরিয়ার মতো দেশে পরিণত করতে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক সময়ে পুলিশ এবং বিদেশি নাগরিক হত্যা, তাজিয়া মিছিলে বোমা হামলার মতো ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা পরিকল্পিত। বাংলাদেশের উপর হামলে পড়তে বিদেশিদের এমন আরও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে দেশের সর্বনাশ হবে। নেদারল্যান্ডসের 3 দিনের সরকারি সফর শেষে রীতি অনুযায়ী গণভবনে এই সফরের অর্জনগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বদ্বীপ রাষ্ট্র হিসেবে সেদেশের পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ এবং এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস রয়েছে নেদারল্যান্ডসের। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সংবাদ সম্মেলনে 2 বিদেশি হত্যা সহ সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি হত্যাকাণ্ড এবং বোমা হামলা প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আইএস আছে এমন স্বীকারোক্তি দিতে বহির্বিশ্ব থেকে চাপ আসছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জোর করে বাংলাদেশকে অনিরাপদ রাষ্ট্র বানানো যাবে না। সামনে তাদের বহু পরিকল্পনা আছে, তারা আরো বেশি দূর যেতে চায় শুধু একটা উদ্দেশ্য নিয়ে, যে বাংলাদেশ অনিরাপদ, বাংলাদেশে যেন কোনোভাবে প্রবেশ করতে পারে, আফগানিস্তান, পাকিস্তানের মতো যখন তখন যেন হামলা করতে পারে। বাংলাদেশে যদি আজকে আইএস আছে বা জঙ্গিবাদ আছে বা আছে, এই ধরনের যদি একটা স্বীকৃতি আদায় করতে পারে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা কি দেশের মানুষ একবার ভেবে দেখবেন? এসব ঘটনা পূর্ব পরিকল্পিত মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে দেশের ভেতর থেকে। আজকে যদি আমি বিশ্বের দিকে তাকাই, দেখবো মুসলমানই মুসলমানকে হত্যা করছে,
কিন্তু খেলছেটা কি, সুতোটা কাদের হাতে? প্রচন্ড চাপ। আপনারা জানেন যে আমরা কেন স্বীকার করি না, আমার কথা স্পষ্ট যে আমরা তো দেখতে পাচ্ছি কারা করছে, যেই করছে, যেই ধরা পড়ছে তাদেরকে আমরা দেখছি একটা বিশেষ দলের সদস্য, হয়তো ছাত্র জীবনে তারা ওই শিবির করেছে অথবা বিএনপি করেছে, এর বাইরে তো আমরা দেখছি না। বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনাকে নাকচ করে দেন প্রধানমন্ত্রী। তো যখন জাতির প্রয়োজন ছিল তখন তার কাছে সাড়া আসলো না, আর এখন উনি ডাকলেন, উনি নির্বাচন বানচাল করার জন্য পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। ওনার সাথে বসতে গেলেই পোড়া মানুষের গন্ধ পাবো। আজকে যুদ্ধ অপরাধীদের বিচার যখন করছি, উনি বসার যোগ্যতা তখনই অর্জন করবেন যখন বলবেন যে হ্যাঁ, বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া উচিত। জাতীয় ঐক্য বা মধ্যবর্তী নির্বাচন হলে হত্যাকাণ্ড বন্ধ হবে, বিএনপি নেত্রীর বিবৃতির এই অংশের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বক্তব্য থেকেই প্রমাণ হয় এসব ঘটনায় কারা জড়িত। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো লেখা যেন প্রকাশ না করা হয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক লুৎফর রহমান শিশির এই আদেশ জারি করেন। 2014 সালে যুক্তরাজ্যের লন্ডনে এক অনুষ্ঠানে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেন তারেক রহমান। তার বক্তব্যকে রাষ্ট্রের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার শামিল উল্লেখ করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে চলতি বছরের সেপ্টেম্বরে গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল করলে 8 নভেম্বর বাদীকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়ে আদেশের দিন ধার্য করেছিলেন আদালত। শুধু মিডিয়াতে আসার জন্য সে একের পর এক মামলা করে যাচ্ছে। এই সেকশনে মামলা করতে হলে সরকার, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ব্যক্তি লাগবে, রাষ্ট্রীয় লোক ছাড়া। আগেই মামলা করার অনুমতি নিতে হবে রাষ্ট্র থেকে। যেহেতু তারেক রহমান বাংলাদেশে নেই, বিদেশে চিকিৎসাধীন, কাজে সে বাংলাদেশে যখন আসবে তখন থেকে আমরা পদক্ষেপ নেওয়া শুরু করবো। 15/9/2015 তারিখে বিজ্ঞান আদালতে আইও পাঠিয়ে বলেছেন যে তারেক রহমান ইস্ট লন্ডনে সেই দিন যেসব বক্তব্য রেখেছিলেন সেই সব বক্তব্য সত্যি। বাংলা সময় আরো থাকছে। গাইবান্ধায় শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় সুন্দরগঞ্জের এমপি লিটনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী ও জঙ্গি সদস্য সহ 490 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের অনেকের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জেএমবি এবং জামায়াত শিবিরের 22 জন সহ 162 জনকে গ্রেপ্তার করে। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সহ ফেনী থেকে 43 জন, পিরোজপুর থেকে 45 জন, মেহেরপুর ও ঝিনাইদহ থেকে 21 জন, গাজীপুরে 6 জন, জয়পুরহাটে 92 জন, সাতক্ষীরা থেকে 50 জন এবং লক্ষ্মীপুর থেকে আরও 68 জনকে গ্রেপ্তার করা হয়। গত 2 দিনে সারা দেশ থেকে জামায়াত শিবিরের প্রায় 1000 নেতাকর্মীকে আটক করা হয়। বগুড়ায় জিহাদি বই, দেশীয় অস্ত্র সহ আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার ও তার সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ভোরে সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উপজেলার পালশা এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার মেহেদি হাসান জিহাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় সেখান থেকে জব্দ করা হয় 720টি জিহাদি বইসহ বেশ কিছু দেশীয় অস্ত্র। পরে তার দেয়া তথ্যানুযায়ী কাহালু উপজেলার দেওগাম থেকে জেলার আনসারুল্লাহ বাংলা টিমের সহকারী কমান্ডার মোদাসির হাসান তানজিমকে আটক করা হয়। 750 জিহাদি বই, অস্ত্র, ছুরি এবং চাপাতি সহ তাকে গ্রেপ্তার করি। তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা জানতে পারি যে সে গত জুলাই মাস থেকে বগুড়া জেলায় কার্যক্রম শুরু করে এবং গত মার্চ মাসে সে বগুড়া জেলায় কমান্ডারের দায়িত্ব পায়। তার স্বীকারোক্তি মোতাবেক আমরা তার আরেক সহযোগীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত কয়েকদিনে সারা দেশে ধরপাকড়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াত বিএনপি নয়, যারা দেশকে অস্থিতিশীল করে তুলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশে বিভিন্ন সময় ব্লগার হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, শিগগিরই তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সারা দেশের ধরপাকড়
জামাত শিবিরের ধরপাকড় বলে কোনো ধরপাকড় নেই। আমরা যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশ তৈরি করার জন্য এই যে বোমাবাজি করছে, মানুষ হত্যা করছে, এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা মাঝে মাঝেই আমরা গোয়েন্দা তথ্য ভিত্তিক আমরা কিছু ব্যবস্থা নেই। এটা জামাত শিবির ধরার জন্য কোনো ব্যবস্থা নয়, এটা কোনো বিএনপি ধরার জন্য ব্যবস্থা নয়। এরা যারা এর সঙ্গে সম্পৃক্ত থাকেন আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী তাদেরকে ধরার একটা ব্যবস্থা। নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম নগরীর একাধিক বস্তিতে অভিযান চালিয়েছে র্যাব পুলিশ এবং বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করা হয়েছে। সকাল 11টা থেকে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন ঘরে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে। এ সময় সন্দেহভাজন 15 জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে। বস্তি এলাকায় অনেক সময় অপরাধীরা ওদের নিজেদের এখানে নিরাপদ মনে করে, যে কারণে এখানে আশ্রয় নিতে পারে মর্মে আমাদের ধারণা, যে কারণে আমরা বস্তি এলাকায় বেশি বেশি করে অপারেশন চালাচ্ছি। আমাদের সঙ্গে পুলিশ আছে, বিজিবি আছে, এপিপিএন আছে, ডিবি পুলিশ আছে এবং আমরা র্যাবের সহ সম্মিলিতভাবে জয়েন্টলি এই অভিযানটা পরিচালনা করছি, যাতে সম্প্রতিকালে যে নাশকতা বিরোধী যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা প্রতিরোধ কল্পে আমরা ইতিমধ্যে এই ব্যবস্থা নিয়েছি এবং কোথাও কোথাও আমরা সফল হয়েছি। আজকেও আমাদের গ্রেফতার আছে এবং এগুলো যাচাই বাছাই লোকাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় উনি ওনার নেতৃত্বে এই যাচাই বাছাইটা হবে। দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বিকেলে কুষ্টিয়া সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নাশকতার যে চেষ্টা দেশব্যাপী চলছে, জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। আমরা আইএসের কোনো স্ট্রাকচার্ড সংগঠনের আজ পর্যন্ত কোনো হদিস পাইনি, ঠিক আছে। এখন কয়েকবার চেষ্টা করা হয়েছিল বিদেশ থেকে এসে রিক্রুট করার জন্য, আপনারা জানেন লন্ডন থেকে একবার এসেছিল, তারপর একবার ইন্ডিয়া থেকে এসেছিল, তো আমরা বারবার আমরা গ্রেফতার করেছি। আজ পর্যন্ত কোনো ওয়েস্টার্ন পাওয়ার, এবার ইউকে, ইউ কান্ট্রিজ, জার্মানি, ফ্রান্স বা আমেরিকা বলে নাই যে বাংলাদেশ থেকে যেগুলো হচ্ছে এগুলো আইএস করতে। অনুরোধ করবো এদেশের সাধারণ মানুষকে দয়া করে আতঙ্কগ্রস্ত হবেন না। আমরা নাগরিকদের সমর্থন নিয়ে সরকারের নেতৃত্বে অবশ্যই এই যে অপচেষ্টা করা হচ্ছে এটাকেও আমরা নিশ্চিহ্ন করব। গাইবান্ধায় শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এই আদেশ দেন। এর আগে সকালে সংসদ সদস্য লিটনের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে বেলা 10:30টায় প্রায় আধা ঘন্টা শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। গত 2 অক্টোবর সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় শিশু সৌরভকে গুলি করেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। বিজ্ঞ আদালত আজকে আদেশ দিয়েছেন এমপি লিটন সাহেবকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দিয়েছেন সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত। এরপর পরবর্তীতে ডিটেইলস হিয়ারিং হবে, ধার্য তারিখ, সেই ধার্য তারিখে সম্পূর্ণ শুনানি অন্তে বিজ্ঞ আদালত পরবর্তী আদেশ করবে। হবিগঞ্জের 7ম শ্রেণীর ছাত্র লায়েস চৌধুরী হত্যার ঘটনায় 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় নিহত লায়েসের মা জেসমিন আক্তার মামলাটি দায়ের করেন। মামলায় রিপন ও তার বাবা মিরাজ মিয়া সহ 10 জনকে আসামি করা হয়েছে। এদিকে ঘটনার পর আটক রিপনের ভাবি পারভিন আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় 7ম শ্রেণীর শিক্ষার্থী লায়েসকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে 7ম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার চরলরিপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে সাদ প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে তার গতিরোধ করে তার উপর হামলা চালায় 2 সহপাঠী আসিফ ও ইমরান। এ সময় ধারালো ছুরি দিয়ে সাদকে এলো পাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে সাদের দেয়া তথ্য অনুযায়ী ইমরানকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এরাই ফেলছে, ওর দ্বারাই উদ্ধার হইলো। হ্যাঁ, দেখেন এটা সই দেন। মেঘনার ভাঙনে বিলীন হওয়া ভোলার ইরিশা ফেরিঘাটটি 2 মাসেও পুনঃস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ।
আর বিকল্প ঘাট দিয়ে ফেরি চলাচল করলেও পথ এবং সময় বেড়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক ও যাত্রীদের। এই অবস্থায় দ্রুত ইলিশা ফেরিঘাটটি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বিআইডব্লিউটিএ বলছে, ভাঙন ঠেকানো না গেলে স্থায়ী ফেরিঘাট নির্মাণ সম্ভব নয়। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘনার ভয়াবহ ভাঙনের কবলে পড়ে গত 27 জুলাই নদীগর্ভে বিলীন হয় ভোলার ইলিশা ফেরিঘাট। পরে ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে ইলিশা বিশ্বরোড এলাকা দিয়ে বিকল্প রুটে চালু হয় ফেরি চলাচল। এর 10 দিনের মাথায় নদীর করাল গ্রাসে বিকল্প ঘাটটিও বিলীন হলে বন্ধ হয়ে যায় ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। পরে 16 সেপ্টেম্বর থেকে ভোলার ভেদুরিয়া ঘাট দিয়ে বিকল্পভাবে ফেরি চলাচল শুরু হয়। এ পথে দূরত্ব বেড়েছে 45 কিলোমিটার। আর ভাড়া বৃদ্ধি পাওয়ায় কমে গেছে বাস ও ট্রাক পারাপার। আর চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। আগে গাড়ি যেত 10টা 15টা, আর এখন 3খান গাড়ি যাইতেছে, তাও যাত্রী হইতেছে না। এই গাড়ি আসার পরে আমাকে অনেক দুর্ভোগ এবং খরচ বাইরে গেছে। আগে যাইতাম আমরা 8 ঘন্টার ভিতরে চট্টগ্রাম যা পুষতাম, এখন বর্তমানে ফেরির ভিতরে থাকতে হয় 10 ঘন্টার মতন। ইলিশা ফেরিঘাটটা খুব জরুরি দরকার, আমাদের যাতায়াতের জন্য খুব সুবিধা হয়, খুব সময় খুব কম লাগে। এদিকে মেঘনার ভাঙন তীব্র হয় নিজেদের অসহায়ত্বের কথা জানালেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বর্তমানে যে ফেরিঘাটটা আছে এর আশপাশে কোনো উপযুক্ত সাইট নাই, কারণ নদী ভাঙ্গনজনিত এলাকা। তারপরও আমরা চেষ্টা করব যথাশীঘ্র সম্ভব এইটা আবার চালু করা যায়। তবে চালু করলেও আমার মনে হয় না নদীর যে অবস্থা তাতে আমরা এখানে এই ঘাট দীর্ঘস্থায়ীভাবে রাখতে পারবো। চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 21 জেলার যোগাযোগে ভোলা লক্ষ্মীপুর রুটে কৃষানি ও কনকচাপা নামে দুটি কে টাইপ ফেরি চালু রয়েছে। সময় সংবাদ, ভোলা। কক্সবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলির চালক সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে সদর উপজেলার ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস সবজি বোঝাই একটি ট্রলিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রলির চালক সাইফুল ইসলাম মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় তার সহযোগী নজরুল ইসলাম ও জসিমউদ্দিনকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভূমি সমস্যা নিরসনে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমস্যা নিরসনে 8 দফা সুপারিশ তুলে ধরা হয়। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ছিটমহল বিলুপ্ত হলেও এই নিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে, তা দূর করা প্রয়োজন। বিলুপ্ত হওয়া ছিটমহলগুলোর বাসিন্দাদের ন্যায্যতার ভিত্তিতে ভূমি বন্টন করার আহ্বান জানান সুলতানা কামাল। মালিকানা, ভূমির ভোগ দখল কার অধীনে আছে, কার আসলে দলিল কার কাছে, ইত্যাদি সমস্ত কিছুই খুবই জটিল একটা ব্যাপার। এটা কিন্তু বাইরে থেকে অনেক সময় ছট করে কোনো পরামর্শ এভাবে দেওয়া যায় না। সেই জন্য এটা নিষ্পত্তি করার জন্য আমরা বারবারই বলছি যে একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য, যেখানে আমরা বলেছি বিশেষ ভূমি ট্রাইব্যুনাল গঠন করার জন্য। বিভিন্ন জায়গার প্রভাবশালী মানুষ কিন্তু এই ভূমি নিয়ে নানা ধরনের চক্রান্ত সেখানটা করছে। যারা নাগরিকত্ব পেয়েছেন এত বছর পর, তাদের জন্য সবচেয়ে উদ্বেগের জায়গা। সেই জন্য এই খাত যেন দুর্নীতিপ্রবণ না হয় এবং প্রতিরোধমূলক একটা ব্যবস্থা যেন সৃষ্টি করা হয়, সেটার এখতিয়ার এবং সামর্থ্য সরকারের আছে বলে আমি মনে করি। এখনো সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়নি বাংলাদেশি হিসেবে পরিচয় পাওয়া সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় লাগেনি উন্নয়নের ছোঁয়া। জীবনযাত্রার মান উন্নয়ন এখনো পর্যন্ত আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তাই ছিটমহলবাসীর পরিচয় থেকে সদ্য মুক্তির স্বাদ পাওয়া বাসিন্দাদের এখন একটাই স্বপ্ন, অর্থনৈতিক মুক্তি। পঞ্চগড়ের দহলা খাগড়াবাড়ি থেকে ঘুরে এসে ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। আমেনা খাতুন, 2 ছেলে মেয়ে নিয়ে ছোট্ট সংসার তার। সদ্য বিলুপ্ত ছিটমহলের এই বাসিন্দার জীবিকা নির্বাহের সম্বল বলতে রয়েছে 3টি গরু। কিন্তু বসত ভিটার মতো এই গরুর মালিকানাও তার নিজের নয়। আগস্টে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশী হিসেবে নতুন নাগরিকত্ব পাওয়া এসব মানুষের একটাই স্বপ্ন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আমার স্বামী একটু দোকান ঠোকান নিয়ে শুটকি টুটকি মরিচ টরিচ নিয়ে দুনিয়া ঘুরে, তাছাড়া আমাদের কিছু নাই। এই যে 2টা গরু দেখেনি না মানুষের পুষি। বাংলাদেশের যে মানুষগুলো ঋণ পায়, অন্য অন্য সহযোগিতা পায়, আমরা আশা করি যে সরকার আমাদের এগুলো দেখ।
পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত এই ছিটমহলের বাসিন্দাদের একমাত্র জীবিকা কৃষিকাজ। বাদাম, আদা, হলুদ আর ধান এখানকার প্রধান কৃষিপণ্য হলেও এখনো এখানকার কৃষকরা পাচ্ছেন না প্রয়োজনীয় সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি সহায়তা। এখন তো নতুন বাংলাদেশ হলো, আমরা তো এখনো পুরনো সহযোগিতার আশ্বাস পেয়েছি, কিন্তু এখনো তো পুরনোটা পাইনি। স্থানীয় পর্যায়ে ঋণ নিতে গেলে একটু সুদের পরিমাণটা বেশি হয়ে যায়, ব্যাংক থেকে তারা লোন পায় না। বাংলাদেশের লোক, এরা সিটের লোক, এরা সার দেওয়া হবে না, এটা দেওয়া হবে না, ওটা দেওয়া হবে না, এরকম ভাবে ঘৃণা করছিল। হসপিটাল, ডাক্তারখানা এগুলো নাই কাছে? আছে, ওইলা দেওয়া হয় না। এখানে সমস্যা ডাক্তার নাই, এখানে বহু দূর যাইতে হয়, এখানে কলেজ নাই, কোনো প্রাইমারি স্কুল নাই। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদ্য বিলুপ্ত ছিটমহল দহলা খাগড়াবাড়ি পরিদর্শন করে অবহেলিত এসব জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে দিয়েছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইনিশিয়ালি ওখানে আসলে ওই ট্র্যাডিশনাল ব্যাংকিং যেটা সেটাই হবে, ক্রপ লোন, ক্রপ রিলেটেড লোন। অগ্রাধিকার পরিকল্পনা বলতে অ্যাকচুয়ালি আমরা এখন যেটা করব, 10 টাকার অ্যাকাউন্ট যেটা, এই অ্যাকাউন্টগুলো আমরা খুলে ফেলব। সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীরা পেয়েছেন নতুন ঠিকানা, নতুন পরিচয়। একই সঙ্গে তারা পেয়েছেন অনেক অনেক বেশি প্রতিশ্রুতি, কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাচ্ছেন এখানকার এলাকাবাসী। দহলা খাগড়াবাড়ি, পঞ্চগড় থেকে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। জয়পুরহাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আনোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছে। পুলিশ জানায়, গত রাত 2টার দিকে আনোয়ার ও তার 4 সহযোগী হাজিপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা আনোয়ারকে ধরে ফেললেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গণপ্রকৌশল দিবস ও আইডিইবির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে যশোরের পুরাতন পৌর কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। এতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে নীলফামারী সৈয়দপুরের রেলওয়ে কারখানা গেট এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সাভারের আশুলিয়া থেকে অপহরণের 3 দিন পর শিশু সৌরভকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয় 2 জনকে। সকালে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে সৌরভকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির। এ সময় তিনি বলেন, অপহরণের পর মোবাইল ফোনে শিশুটির পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে গতকাল মধ্যরাতে হেমায়তপুর এলাকা থেকে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে তাকে উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে সৌরভকে অপহরণ করে দুর্বৃত্তরা। এদিকে প্রাণের সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে শিশুটির পরিবার। বৃহস্পতিবারে আমার ছেলেকে নিয়ে গেছিল এবং আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করে। আমি পুলিশে জানাই, পুলিশের সহায়তায় আমার ছেলেকে মোবাইল সেলফোনের সূত্র ধরে আমরা গতকালকে তাদের 2 জনকে অ্যারেস্ট করি এবং হিমায়তপুর একটি বাসা থেকে সেই শিশুকে উদ্ধার করা হয়। যে পলাতক আসামি আছে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করতেছি এবং যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা হবে। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পিছনে যারা অন্য ব্যক্তিবর্গ রয়েছে তাদের আইনের আওতায় আনার তৎপরতা চলতেছে। দিনাজপুরে বিশ্বব্যাপী শান্তির বার্তা পৌঁছে দিতে উদযাপিত হলো ডান্স ফর কাইন্ডনেস। বাংলাদেশে এই প্রথম দিবসটি পালন করা হয়েছে বলে জানান আয়োজকরা। সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ইয়াং ম্যান খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর নৃত্য প্রদর্শনী আয়োজন করে। এতে 6টি নাচের দল অংশ নেয়। আয়োজকরা জানান, বিশ্বের 50টি দেশের 130টি শহরে মানুষের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য বাড়াতে দিবসটি উদযাপন করা হয়। 4 বছর আগে গ্লাইফেস ইনসাইড নামে একটি আমেরিকান সংগঠন প্রথম এই উদ্যোগ নেয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ড। খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় 2 জনের ফাঁসি, 1 জন বেকসুর খালাস।
বাসে আগুন দিয়ে বোমা মেরে যারা সফল হয়নি তারাই গুপ্ত হত্যা চালাচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অনিরাপদ করার ষড়যন্ত্র চলছে, গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। নাশকতার আশঙ্কায় গত দুদিনে সারা দেশ থেকে আটক প্রায় 1000। দেশকে যারা অস্থিতিশীল করে তুলছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং 2 মাসেও পুনঃস্থাপন হয়নি মেঘনার ভাঙনে বিলীন হওয়া ভোলার ইলিশা ফেরিঘাট। বিকল্প ঘাট চালু থাকলেও বেড়েছে দূরত্ব আর দুর্ভোগ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।